ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয় কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরে আপনারা প্রশ্ন করতে পারেন। শ্রীযুক্ত রাহুল সিনহা মহাশয়। আমাদের যদ্দূর মনে আছে সকলের, ৩৪ বছরের আমরা বাম শাসন দেখেছি। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসন দেখেছি। কোনো শাসনেই সৌজন্য ছিল না, গণতন্ত্র ছিল না, স্বেচ্ছাতন্ত্রই প্রাধান্য পেয়ে এসছে। অথচ বিজেপি শাসন ব্যবস্থায় গতকাল বাংলার মুখ্যমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক করলেন, তা বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রশাসনিক বৈঠক এর আগেও আমরা দেখেছি। সেই বৈঠক ছিল দলীয় নিপীড়নের একটা বৈঠক, দলীয় প্রচারের হাতিয়ার এবং স্বেচ্ছাচারিতার চরম নিদর্শন। এবার যে প্রশাসনিক বৈঠক আমাদের মুখ্যমন্ত্রী দেখালেন, যে বৈঠকের মধ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আছে, যে বৈঠকের মধ্যে সৌজন্য আছে এবং বিরোধী রাজনৈতিক দল তার প্রতি সম্মান আছে। অতএব আমরা মনে করি এই সরকার পশ্চিম বাংলায় যে একটা নব দিগন্ত তৈরি করবার কাজ করছে, এটা তার একটা বড় নিদর্শন বলে আমরা মনে করি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বহু লোকেরা তারা তাদের দল ছাড়তে শুরু করেছে, কেউ পদ ছাড়তে শুরু করেছে, কেউ তৃণমূল সরকারের দুর্নীতি, তৃণমূল সরকারের স্বেচ্ছাচারিতা, তৃণমূল সরকারের ব্যবহার, তৃণমূল নেতাদের সেই সময় অভব্য আচরণ নিয়ে নানা কথা বলছে। আমি পরিষ্কার বলতে চাই, যখন আমরা বলতাম যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, তা হচ্ছে মমতা ব্যানার্জি, আর বাকিগুলো ল্যাম্প পোস্ট। আমরা যখন বলতাম তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির একটাই মালিক মমতা ব্যানার্জি, পরে ওয়ারিশ অভিষেক ব্যানার্জি, বাকি সব তো চাকর। আপনারা ওই সমস্ত রেকর্ডও করেছেন। সেই সময় তৃণমূলের বহু নেতাকে দেখেছি বুক ফুলিয়ে বলতে যে হ্যাঁ, আমরা দিদির চাকর হয়েও আমরা খুশি, চাকর হতেই চাই। আজকে চাকরের স্বাভিমান জাগছে কি করে? আজকে চাকরদের মধ্যে এত হতাশা জন্মাচ্ছে কেন? সেই কারণে একটা জিনিস পরিষ্কার, যখন বুঝছে আর কাটমানি খাওয়ার জায়গা নেই, যখন বুঝতে পারছে আর রোজগারের কোন স্কোপ নেই, সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিম বাংলাকে চালাতে চায়, পশ্চিম বাংলাকে দাঁড় করাতে চায়, আর তার জন্য স্বচ্ছভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ ঘোষণা করেছে, তা এক কথায় বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব। যে কারণে এখন অনেকের মধ্যে হতাশা জন্মেছে। আর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই স্রোতের বাইরে যেতে পারেন না, স্রোতের বিপরীতে যেতে পারেন না, অভ্যাস নেই। কারণ পয়সার স্রোত যেদিকে, তৃণমূল কংগ্রেসের লোকেরাও থাকে সেই দিকে। সেই কারণে এখন এই
শুকনো বাজার, তৃণমূলের রোজগার নেই, সেই কারণে হতাশা তৃণমূলকে গ্রাস করেছে। আমি আপনাদের এখানে প্রেস কনফারেন্স করে মিটিং এর ভাষণে বারবার একটা কথা বলেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে ছাড়া হবে, ভিক্ষাপাত্র জুটবে না তৃণমূল কংগ্রেসে, কেউ থাকবে না তৃণমূল কংগ্রেসে, একমাত্র পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। অতএব পরিষ্কার, এটা আমি যেটা বলেছিলাম আজকে দেখুন তার সম্পূর্ণ পুষ্টিকরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই তৃণমূল কংগ্রেস সরকার বাংলার ক্ষেত্রে কত বিপজ্জনক, সিপিএম সরকার 34 বছর বাংলার কত বড় সর্বনাশ করেছে, আজকে আপনি চোখে দেখতে পাচ্ছেন। যখন আমরা অনুপ্রবেশের কথা বলতাম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ব্রহ্মদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানরা পশ্চিম বাংলার ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে, এই কথা বারবার যখন বলেছি, এই নির্বাচনের সময়তেও বিভিন্ন রাজনৈতিক দল এক স্বরে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এক স্বরে বলেছে যে কোথায় অনুপ্রবেশ, অনুপ্রবেশ তো নেই। বিজেপির সমস্ত দাবি, বিজেপির সমস্ত বক্তব্য মিথ্যা। আর আজকে আপনি কি দেখছেন, যেই মুখ্যমন্ত্রী ডিপোর্টের কথা ঘোষণা করেছে, এখন নিজেরাই ডিপোর্ট হয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদের অনুপ্রবেশকারী ঘোষণা করে সীমান্তে পৌঁছে যাচ্ছে। কিছু অনুপ্রবেশকারী আমাদের কাছে খবর আছে, যারা সীমান্তের দিকে না গিয়ে ভারতের অন্য রাজ্যের দিকে যাচ্ছে, তাদের জন্য আমি সুখবর দিই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অনুপ্রবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। এবার আমাদের গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি ঘোষণা করে দিয়েছেন, একটা হাই পাওয়ার কমিটি তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের বিদায়ের জন্য। এটা সারা দেশে কাজ করবে। অতএব বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য সুখবর দিচ্ছি, দেশের যে কোনো প্রান্তেই পালিয়ে থাকুন, সরকার আপনাকে ধরবে আর আপনাকে বাংলাদেশে চালান করবে। অতএব সেই কারণে কোনোভাবেই এই রাজ্য থেকে অন্যত্র পালানোর চেষ্টা করবেন না, বাংলাদেশেই যান। যে পথে এসছেন সে পথে যান, নইলে বিএসএফ এর হাত ধরে যান। এটা একদম পরিষ্কার। আজকে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে নাগরিকত্ব বিক্রি হয়েছে, কিভাবে আধার কার্ড বিক্রি হয়েছে। জায়গায় জায়গায় এত এত আধার কার্ড পাওয়া গেছে, আর যে কজন এখন বর্ডারে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আধার কার্ড তৈরি করা। যারা নাগরিক তাদের আধার কার্ড অনেকের হচ্ছে না, দেরি লাগছে, বিলম্ব হচ্ছে। অথচ যারা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গা মুসলমান, তাদের আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। কারা করছে? তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। অতএব সরকার এ আদেশ দিয়েছে, যারা এই আধার কার্ড জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে, কেউ রেহাই পাবে না। কারণ এটা একটা রাষ্ট্রীয় অপরাধ বলে আমরা মনে করি। অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে সহযোগিতা করা, এটা একটি রাষ্ট্রীয় অপরাধ।
তুচ্ছ অপরাধ নয়, কারণ রাষ্ট্রকে পরিকল্পিতভাবে ভারসাম্য পরিবর্তন করে দেওয়ার এক ষড়যন্ত্র নিয়ে কাজ হয়েছে। যারা এখন বর্ডারে দাঁড়িয়ে আছে বা বর্ডার ক্রস করেছে, তাদের নিজেদের মুখের কথাই শুনুন। খাওয়ার জায়গা নেই, বাসস্থান সেইভাবে নেই, অথচ সন্তান 10টা-12টা সন্তান আছে। তার মানে ইঙ্গিতটা বুঝতে পারছে? হাত দিয়েছেন যিনি, মুখ দিয়েছেন যিনি, আধারও দেবেন তিনি, অর্থাৎ আল্লাহ আধার দেবে। সেই আধারের অবস্থা তৈরি করে এখানে সাপ্লাই ঢেলে দিচ্ছে। দুই ভাবে সংখ্যা বাড়িয়ে পশ্চিম বাংলা এবং ভারতকে দখলের ষড়যন্ত্র। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, কোনো একটা সাধারণ বিষয় নয় যে কিছু লোক চলে এলো, ভোটার কার্ড আধার কার্ড করে নিল, থেকে গেল, এই রকম স্বাভাবিক বিষয় নয়। এটা এক প্রবল আন্তর্জাতিক প্ল্যান, ইসলামিক চক্র, যে চক্রের সাথে সিপিএম এবং তৃণমূলের বহু নেতা সহযোগিতা করেছে, রাষ্ট্র বিরোধিতার কাজ করেছে। অতএব পরিষ্কার ভাবে আমরা বলতে চাই, দুভাবে সংখ্যা বাড়াও। এক, বর্ডার ক্রস করিয়ে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ঢোকাও, আরেক দিক দিয়ে রোহিঙ্গা মুসলমানদের ঢোকাও, সংখ্যা বাড়াও। আর এখানে আসার পর চাচা আপন চাচি পর, চাচির মেয়েকে বিয়ে কর। ওখানে বাংলাদেশে সংসার, এখানে এসে 2-3টে বিয়ে করে এক একজন যদি স্ত্রীর 7টা-8টা করে ছেলে মেয়ে হয়, তাহলে সংখ্যাটার অনুমান আপনি করতে পেরেছেন। পশ্চিম বাংলার হিন্দুরা অনুমান করতে পেরেছে বলেই তারা এক পক্ষে রায় দিয়েছে সর্বনাশ। অতএব কত বড় থ্রেটে পশ্চিম বাংলা ছিল। এই সরকার যদি 10 বছর থাকতো, পশ্চিম বাংলায় ঘুরে ফিরে হিন্দুরা, সনাতনীরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে যেত। হয়তো সংখ্যার যে আঁকড়া, তাতে হয়তো হতো না, কিন্তু সংখ্যা গরিষ্ঠ হয়েও একরকম সংখ্যা লঘিষ্ঠ হয়ে যেত। সংখ্যা লঘিষ্ঠ তো ছিলই, মাত্র 30% মুসলমান। আর সবার মনের মধ্যে একটা জিনিস গেঁথে গিয়েছে, মুসলমান ভোট ছাড়া বাংলায় পরিবর্তন সম্ভব নয়। সে সাংবাদিকরাও বলছে, রাজনৈতিক নেতারাও বলছে, রাজনীতির গণৎকাররাও বলছে যে যতক্ষণ পর্যন্ত বাংলায় মুসলিম সম্প্রদায় কোন পার্টিকে আশীর্বাদ না করছে, পট পরিবর্তন সম্ভব নয়। এবার শুধু বাংলা দেখলো না, সারা দেশ দেখতে পেল যে শুধুমাত্র সনাতনী ঐক্য সব বাধাকে তুচ্ছ করে পশ্চিম বাংলা এক নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। অতএব সেই কারণে আমি আপনাদেরকে পরিষ্কার এটা বলতে চাই, যেখানে যেখানে এই রোহিঙ্গাদের খোঁজ, যেখানে যেখানে মানুষ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের খোঁজ পাবেন, সেখানেই আপনারা বিজেপিকে সেই খোঁজ দেওয়ার চেষ্টা করুন, সরকারকে খোঁজ দিয়ে সহযোগিতা করুন। কারণ পশ্চিম বাংলাতে বিদেশি থাকতে আমরা দেব না, এ আমাদের প্রতিজ্ঞা, এটা আমরা করে ছাড়বই। কারণ এখানে খাইয়ে পড়িয়ে আমরা কতগুলি দেশ বিরোধীকে এখানে পালন করব। অতএব সেই কারণে আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। যারা ভারতীয় মুসলমান, তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য নেই। তারা নাগরিক হিসাবে এখানে থাকবে,
কিন্তু ভারতীয় মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান যারা দেশের প্রতি আনুগত্য না রেখে পাকিস্তানের প্রতি আনুগত্য রাখে, তারা ভারতীয় মুসলমান হলেও তাদের আমরা ভারতীয় মুসলমান স্বীকার করি না। পরিষ্কার করে কান খুলে শুনে নিতে বলছি, যেই ভারতের মাটিতে পাকিস্তান ভারতের ক্রিকেট খেলায় পাকিস্তান জয়লাভ করলে একদল মুসলমান যারা এই ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটায়, মিষ্টি বিতরণ করে, পাকিস্তানের জয় উৎসব পালন করে, তারা আর যাই হোক তারা ভারতীয় নাগরিক হতে পারে না। তাদেরকেও আমরা ভারতে থাকতে দেবো না, বাংলায় থাকতে দেবো না। এটাই ভারতীয় জনতা পার্টির স্পষ্ট ঘোষণা। আমরা কোনো ঘোষণা চোরাগোপ্তা ভাবে করিনি, আমরা কোনো কথা চোরাগোপ্তা ভাবে বলিনি। যা আমরা বলেছি তাই আমরা করছি। অতএব সরকারের এই কয়েকদিন হয়েছে, সরকার যে কাজের নিদর্শন রেখেছে, এখনো তো সরকার বলাটাই ভুল আছে, কারণ 6 জনের একটা টিম। অতএব সেই সরকার যে কর্মগতি নিয়ে কাজ করছে তাতে মানুষের মধ্যে কনফিডেন্স ফিরে এসছে। নইলে মানুষ কাটমানি ফেরত চাইতে পারে? মানুষ খুন করে, মানুষের রক্ত ঝরিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পালিয়ে গিয়েছিল। কোথায় যাবে পালিয়ে? জগন্নাথ মন্দিরে যাক আর কামাখ্যা মাতার দরবারে যাক, সর্বত্র বিজেপি শাসন। কোন জায়গায় পালিয়ে বাঁচার উপায় নেই। তাই পুরী থেকেও ধরা পড়বে, আর যদি মহারাষ্ট্রেও চলে যায় সেখান থেকেও ধরা পড়বে। কোথাও যাওয়ার জায়গা নেই। অপরাধীর সাজা পশ্চিম বাংলার মাটিতে হবে। আমরা আগেই বলেছিলাম, তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতারা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে, বিজেপি কর্মীদের খুন করেছে, বিজেপি কর্মীদের ঘর বাড়ি লুট করেছে, তছনছ করেছে, কাউকে ছাড়া হবে না। যারা মানুষের ওপর হামলা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, যারা মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে, তাদের কেউ ছাড়া পাবে না। এই ইলেকশনের পর ফলাফল প্রকাশে আমরা দেখলাম, সবচেয়ে বেশি যদি কোনো বিষয়ে অ্যাচিভমেন্ট হয়ে থাকে, তা আমি বলবো মানুষের মধ্যে ভয় দূর হওয়ার অ্যাচিভমেন্ট। সিপিএম জামানা থেকে মানুষ মুখ খুলতো না, সিপিএম এর সন্ত্রাসের ভয়ে চুপ করে থাকতো, তৃণমূলের সন্ত্রাসের ভয়ে চুপ করে থাকতো। সেই চুপ যাওয়া মানুষ এখন কাটমানি ফেরত চাইছে। চুপ যাওয়া মানুষ এখন প্রতিবাদ করছে সেই সমস্ত চোরেদের বিরুদ্ধে। মানুষ চোরদের চিনিয়ে দিচ্ছে। কিভাবে নির্বাচন হয়েছিল আপনি দেখেছেন, আপনারা দেখলেন ফলতার নির্বাচনে। সেখানে হিন্দু শুধু নয়, আপনাদেরই টিভির ক্যামেরায় মুসলমান সম্প্রদায়ের লোকেরাও বলছে 15 বছর বাদে ভোট দিচ্ছি। আর ভয় কিরকম, নামটা পর্যন্ত বলতে চাইছে না। আপনারা নাম জিজ্ঞেস করছেন, ডিটেলস জিজ্ঞাসা করছেন, বলতে চাইছে না, শুধু বলছে 15 বছর বাদে ভোট দিচ্ছে। আজ তৃণমূলের অবস্থা, আমি তো মনে করি মমতা ব্যানার্জিকে পরিষ্কার আমি বলতে চাই, অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, ফলতার রেজাল্টের পর তৃণমূল কংগ্রেস পার্টিটাই তুলে দেওয়া উচিত। মমতা ব্যানার্জির উচিত ঘোষণা করা তৃণমূল কংগ্রেস পার্টি আর নেই।
কারণ যে শাসক সে গিয়ে 4 নম্বরে পৌঁছেছে, 7 লক্ষে জেতা ডায়মন্ড হারবার সিট, তার একটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের স্থান 4 নম্বরে, জামানত জব্দ। এরপরে এই পার্টির আর সাইনবোর্ড থাকা উচিত? তাই আমি মমতা ব্যানার্জিকে বলবো, তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলে ফেলুন, আর নিজেদের কলঙ্কিত করবেন না। বাংলার মানুষ ফলতায় রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে তৃণমূলের কপালে জামানত জব্দই থাকবে। আমি আপনাদের এখানেই প্রেস কনফারেন্স করে বলেছিলাম কয়েকবার, তৃণমূল কংগ্রেসের সাথে হিন্দুও থাকবে না, মুসলমানও থাকবে না। আজকে দেখুন, যদি মুসলমান তৃণমূল কংগ্রেসের সঙ্গে পুরোপুরি থাকতো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সিট 100 বা 100 পারও করতে পারত, সরকারে আসতে পারত। কিন্তু মুসলমানরাও বুঝে গেছে এ বিশ্বাসঘাতক, রং বদলকারী, যখন যেমন তখন তেমন নীতিতে বিশ্বাসী। যে কারণে মুসলমান ভোট কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবির এইরকম বহু ভাগে বিভক্ত হওয়ার কারণে আজকে তৃণমূল কংগ্রেসের এই করুণ দশা। অতএব আজকে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের হঠকারী রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ফলতায় যে রায় ঘোষণা করেছে, সেই রায় থেকে তৃণমূল কংগ্রেসকে উঠিয়ে দেওয়ার ঘোষণা মমতা ব্যানার্জি করলে আমার মনে হয় সম্মান বেশি বাজবে। অতএব আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে গড়িয়াহাটে ফ্ল্যাটে অনীক দত্তের আত্মহত্যা, মৃত্যু, যাই হোক যেটাই আছে সেটা তো আর আমরা বলতে পারবো না, পুলিশ বলতে পারবে যে আর ছাদ থেকে পড়েছে না ফেলেছে। যাই হোক, আমরা মনে করি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং পুলিশকে আমরা এটাই অনুরোধ করব যাতে প্রকৃত কারণ এর বেরোয়। যদি এর পেছনে কেউ থেকে থাকে তার কঠোর শাস্তি হোক। কারণ এক কথায় আমরা পরিষ্কার বলে দিচ্ছি, দুটো বিষয়ে, এক হচ্ছে উন্নয়ন, আরেকটা হচ্ছে জনকল্যাণ। এই দুই বিষয়ে আমরা কোনো জাতি, ধর্ম, বর্ণ, দল কোনো কিছু আমরা দেখতে বিশ্বাসী নই। অতএব পরিষ্কার আমরা বলতে চাই, উন্নয়ন সকলের জন্য। সারা দেশে যে মোদিজির সরকার যেরকম উন্নয়নের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করছে না, জনকল্যাণের ক্ষেত্রে ভেদাভেদ করছে না, এই রাজ্যেও সরকার একইভাবে চলবে। একটাই আমাদের শুধুমাত্র আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে পশ্চিম বাংলাকে আবার ভারত সেরা করা, পশ্চিম বাংলাকে সোনার বাংলা তৈরি করা। আর সেই সোনার বাংলা তৈরি করতে মোদিজি যে প্রতিশ্রুতি এখানে দিয়ে গেছিলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যে মিথ্যে নয়, শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা নয়, তার সবচেয়ে বড় প্রমাণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে যে 40,000 কোটি টাকা প্রাথমিকভাবে যে দিয়েছেন, এটা বাংলার ক্ষেত্রে একটা বিরাট পাওনা। পশ্চিম বাংলাকে 8,00,000 কোটি টাকা দেনায় ডুবিয়ে চলে গেছে এই সরকার। যে বিপুল পরিমাণ দেনা, আর তার সুদ পরিশোধ করতে হবে এই সরকারকে। অতএব উন্নয়নের ক্ষেত্রে এই চোরেদের চুরি এক বিরাট অর্থনৈতিক বাধা রূপে বাংলাতে কাজ করবে। তবু আমরা বিশ্বাস রাখি, কেন্দ্রের পয়সা, মানুষের ট্যাক্সের পয়সা, সব পয়সার পুরোপুরি সৎ উপযোগ যদি হয়,
তাহলে উন্নয়ন আরো দ্রুত হবে, দ্রুততার সাথে হবে। অর্ধেক কেন্দ্রীয় প্রকল্প তো এখানে কার্যকরী হতে পারেনি, লাগুই করতে দেয়নি। যে কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়েছে সেটাও চুরি করে সব শেষ করে দিয়েছে। সেই কারণে আমরা মনে করি যে সততার সাথে এই সরকার কাজ করবে। কাটমানি মুক্ত রাজ্য পশ্চিম বাংলা আজকে। অতএব এই রাজত্বে জনগণের করের পয়সা জনকল্যাণে পশ্চিম বাংলার উন্নতিতে ব্যয় হবে। অতএব যে অর্থনৈতিক কঠিন সমস্যার কথা আমি আপনাদের শোনালাম, সেই কঠিন সমস্যা আর কঠিন থাকবে না। এই সমস্যা আপনাদের সবার সহযোগিতায় জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাকে নতুন ভাবে বাংলার ইতিহাস তৈরি করবার যে পরিকল্পনা নিয়েছি, আর ইতিমধ্যেই সেই পরিকল্পনায় মুখ্যমন্ত্রী যে কটা পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ অভিনব, এবং বাংলার প্রত্যেকটি মানুষ মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। তারা গর্ববোধ করছে যে আমরা এই সরকার পরিবর্তন করে সত্যিকারের বাংলার ভালো এবং জনগণের ভালোর কাজ আমরা করেছি। এই জনগণের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পরিবর্তনের সবচেয়ে বড় যে নিদর্শন, ঐতিহ্য। আর সেই ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এইটুকু আমার আছে। যদি কোনো প্রশ্ন থাকে বিমল হবে। আচ্ছা, এক এক করে আপনি বলুন, আমি বলছি। সবাইকে বলবো একটু। 14ই মে একটা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল, তার বাড়িতে যখন পুলিশ গেছিল, সে পালিয়ে গিয়েছিল। পুরী থেকে এসটিএফ, কলকাতা পুলিশে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। কি বলবেন? আপনি হয়তো খেয়াল করেননি, আপনার নামটাতে বেশি রুচি থাকতে পারে। আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি যে পুরীতে পালাও, আর জগন্নাথে পালাও, আর কামাখ্যায় পালাও, সব বিজেপি সরকার। যাবে কোথায়? অপরাধ করে যাওয়ার জায়গা নেই। সারা দেশে বিজেপি, রাজ্যে রাজ্যে সরকার বিজেপি। পালানোর কোনো জায়গা নেই। সে দিলীপ মন্ডল হোক আর যে মন্ডলই হোক, যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা মানুষের স্বাভিমান নিয়ে খেলা করবে, তারা কোনোভাবেই মুক্ত হবে না। সেই কারণে আমি বলছি, কান টানলেই মাথা আসবে। এই পুষ্পাকে টানলেই তার নেতা আসবে, দিলীপ মন্ডলকে টানলেও তার নেতা আসবে। রাহুলদা, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি আজ বড় চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলেন, এবং তার সঙ্গে অরূপ চক্রবর্তী আরো একজন প্রভাবশালী। ইতিমধ্যেই আমি এগুলো বলে দিয়েছি শুরুতে, যে এখন দলে দলে সবার বিবেক জেগে উঠছে, সবার এখন পদত্যাগের হিড়িক পড়েছে। কেন? তার কারণ এখন কাটমানির কোনো চান্স নেই। সততার সাথে বাঁচার এতদিনের অভ্যাস নেই, তাহলে কি করে সততার সাথে বাঁচবে? আর যারা, আমরা যখন বলতাম মমতা ব্যানার্জি মালিক আর বাকিগুলো চাকর, যারা গর্ব করে মুখ তুলে বলতো আমরা চাকর হয়েই গর্ববোধ করছি, হঠাৎ চাকরের এত ভাষা জ্ঞান আসলো কোত্থেকে? হঠাৎ চাকর খেপলো কেন? স্বাভিমান জাগলো কেন? তার কারণ তৃণমূলের সব কটা চোর, প্রত্যেকটার সাথে পয়সার যোগাযোগ আছে, প্রত্যেকটার সাথে অনৈতিকতার যোগাযোগ আছে। মানুষ খুন, মানুষকে কষ্ট দেওয়া, সমস্ত কাজ যখন তৃণমূল কংগ্রেস হয়েছে, আজকে যারা বড় বড় বিবেকবান লোকেরা চিৎকার করে বলছে, সেই দিন বিবেক কোথায় ছিল? একটাও তো বিবেক তুলে কথা বলতে দেখিনি। মানুষের জন্য একবারও কথা বলতে দেখিনি। মানুষকে কষ্ট দেওয়া আর রোজগার করা ছাড়া কি করেছে? অতএব সেই কারণে আমরা এই জাতীয় জিনিসে আপনারা চমকিত হতে পারেন, আমরা চমকিত নই। কারণ আমরা জানি এমনিও ছাড়তে হবে, অমনিও ছাড়তে হবে। ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে, নইলে যাবে। যেমন মমতা ব্যানার্জি, ছাড়বো না, মুখ্যমন্ত্রী ছাড়বো না, এখনো ধরে রয়েছে আমি মুখ্যমন্ত্রী আছি।
মৃত্যুর শেষ দিন পর্যন্ত ধরে রাখবে মুখ্যমন্ত্রী আছে, এই স্বপ্ন নিয়ে যদি বাঁচতে ভালোবাসে বাসুক। কিন্তু কি হলো? মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন না, ভাবলেন যদি পদত্যাগ না করলেই আমি মুখ্যমন্ত্রী থেকে যাব, রাজ্যপাল ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। সেটা বেশি সম্মানের হলো না? মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করে দিলে সেটাও তার কাছে সম্মানের বেশি হতো। অতএব পার্টিটাই ঘাড় ধাক্কা খাওয়া পার্টি। তার মধ্যে যারা যারা বুঝতে পারছে আবহাওয়া খারাপ, আগে থেকে নৌকো থেকে ডুবন্ত নৌকোর থেকে লাফ মারার তাল করছে। আপনি যাই বলুন আর তাই বলুন, যাই লাভ দিক আর নৌকো থেকে পালাক, সব চোর। রাহুল দা, নারকেলডাঙ্গার বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চলেছে আজকে। নারকেলডাঙ্গার একটি বিজেপি পার্টি অফিস এবং এর আগেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বেছে বেছে বিজেপি পার্টি অফিসগুলোই ভাঙচুর করা হচ্ছে। আজকে নারকেলডাঙ্গায় ঘটনা ঘটেছে। এর সঙ্গে মন্ডল সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে বিজেপি। দেখুন, বিষয় হচ্ছে কিছু কিছু জায়গায় তৃণমূল মস্তানি করে তাদের যে আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে, কারণ সামনেই কর্পোরেশন ইলেকশন আসছে। আর সেই কারণের জন্য যারা এতদিন গুন্ডাবাজি করে মানুষের মধ্যে ভয় ত্রাস সৃষ্টি করেছিল, তারা এখন বিজেপিকে রক্ষার জন্য এই জাতীয় কাজ করছে। বিজেপি অফিস ভাঙচুর, বিজেপির মন্ডল প্রেসিডেন্টকে ভয় দেখানো। অতএব নারকেলডাঙ্গা হোক আর যেখানেই হোক, আইনের মতো চলবে। সে যত বড় তৃণমূল কংগ্রেসের নেতা আর কাউন্সিলর হোক, কেউ ছাড়া পাবে না। অতএব আইনের হাত থেকে কেউ মুক্ত হবে না। যারা এই কাজ করছে তাদের শাস্তির বিধানের ব্যবস্থা অবশ্যম্ভাবী। দাদা, ও একটু কালকে অনেক হাকিমপুরে আমরা আমাদের চ্যানেল সারাদিন ছিল, তো সেখানে আমরা দেখলাম যারা অনুপ্রবেশকারী তাদের 4,000, 5,000, 8,000 টাকায় বর্ডার পার করানো হয়েছে। তো কি মনে হয়, এর সাথে কি বর্ডার সিকিউরিটি ফোর্স কোনোভাবে যুক্ত নেই? দেখুন, পরিষ্কার ভাবে আপনি দেখছেন আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড সমস্ত ভেতরে পাওয়া যাচ্ছে, যেখানে পুলিশ এরিয়া। আর যতজনের আপনারা ইন্টারভিউ নিয়েছেন, আপনার প্রশ্নের উত্তর আমি আপনাদের ইন্টারভিউ দিয়ে নিই, কে জড়িত কে জড়িত না। যারা ওপার থেকে এখানে এসছে তারা কি বলেছে আপনাকে? তারা বলেছে যে দালাল, ওপারেরই দালাল, এখানকার দালালদের সাথে যোগাযোগ করে তাদেরকে নদী পার করিয়ে কি জমি পার করিয়ে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তার জন্য এত এত টাকা এই ক্ষেত্রে তারা খরচা করেছে। কখন করেছে? যে সময়টায় বিএসএফ এর কোনো টহলদারি নেই। এবার কেন নেই? তার কারণ হচ্ছে, আপনি জানেন, যেটা প্রথম ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন, যে জায়গা প্রায় 40% জায়গা কাঁটা তারের বেড়া নেই, সিপিএমও দিতে দেবে না কাঁটা তারের বেড়া, তৃণমূল কংগ্রেসও দিতে দেবে না। তাহলে রাষ্ট্রবিরোধী কে? দেশের মধ্যে, বাড়ির মধ্যে আপনি পাঁচিল দেবেন, আপনারই বাড়ির মধ্যে কোনো সদস্য যদি বলে পাঁচিল দেওয়া যাবে না, খোলা থাকুক, তার মানে যে খুশি আসা যাওয়া করুক, সেই বাড়ির সদস্যটি চান। অতএব কাঁটা তারের বেড়া দিয়ে বর্ডারকে সিল করা যাবে না। এটা সিপিএম করে গেছে, 34 বছর করতে দেয়নি, কেন্দ্রীয় সরকারকে করতে দেয়নি, তৃণমূল কংগ্রেস তো খোলাখুলি করতে দেয়নি। এই যে বিশাল জায়গা, এই জায়গাটাই ছিল অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশিদের মুক্তাঞ্চল। যে কারণে মুখ্যমন্ত্রী সবার আগে ঘোষণা করেছে যে কাঁটা তারের বেড়া ইমিডিয়েট দিতে হবে, সব জমি বিএসএফ কে আমরা দিয়ে দিলাম, আপনারা কাঁটা তারের বেড়ার কাজ শুরু করুন। ওনারা বলছেন লাইনম্যান বা দালালরা পার করিয়েছে, তাই লাইনম্যান বা এদের সাথে কি বিএসএফ এর কারোর কোনো? আপনি যেটা ওরা বলছে সেটাই শুনুন না, আপনি খুঁজে খুঁজে বের করছেন কেন? তারপরে খুঁজে খুঁজে যদি কেউ বলে আপনার হাত ছিল, তো ওটা কি মানে হলো? যেটা তারা বলছে প্রমাণ আছে সেটা বলুন। মুক্তাঞ্চল দিয়ে ঢুকেছে,
খোলা জায়গা দিয়ে ঢুকেছে। যে জায়গাগুলো নদী সংকুল জায়গা, যে জায়গাগুলোতে পাহারা ওইভাবে দেওয়া যায় না, সেই সমস্ত জায়গা দিয়ে ঢুকেছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে মিডিলম্যান এখানকার আর ভেতরের মিডিলম্যানের কথাই বলেছে, অর্থাৎ পুলিশ, তৃণমূলের প্রশাসন কিংবা সিপিএম এর প্রশাসন এর সাথে যুক্ত। রাহুল দা, যেটা প্রশ্ন সেটা হলো যে গত 2 বছর ধরে দেখা গেল চিংড়িঘাটার যে মেট্রোর কাজ অদ্ভুত ভাবে আটকে ছিল, কিন্তু 16-17 দিনের ভেতরে চিংড়িঘাটা মেট্রো চালু হয়ে গেল এবং মানে কাজ একেবারে দ্রুত গতিতে হয়ে প্রায় শেষের পথে। কি বলবেন এই যে আগের সরকারের অনিচ্ছা আর এই সরকারের উদ্যোগ? দেখুন, মমতা ব্যানার্জির সরকার যে বাংলার ধ্বংসকারী সরকার ছিল, কোনো উন্নতি বা প্রগতি করতে দিতে চাইছিল না। জনকল্যাণ ওদের কাছে কোনো বিষয় ছিল না। ভোট আর রাজনীতি এটাই ছিল প্রাধান্য। নইলে এই যে চিংড়িহাটার যে রেলওয়ে ফ্লাইওভার কত সময় লেগেছে আপনি জানেন? 3 দিন 6 দিন। কখন? রাত্রি 8টা থেকে ভোর 4টে। কোন মানুষের কষ্ট হয়নি, মানুষ বুঝতেই পারেনি। 6 দিনে পুরো কানেকশন তৈরি হয়ে গেছে। এই 6টা দিনের জন্য লক্ষ লক্ষ মেট্রো রেল যাত্রী তারা বঞ্চনার শিকার হয়েছে, তারা অসুবিধার শিকার হয়েছে। মমতা ব্যানার্জির কাছে লক্ষ লক্ষ মানুষের বঞ্চনা, তাদের কষ্ট কোনো কষ্ট ছিল না, ওনার জেদি ছিল সবচেয়ে বড় প্রাধান্য। সেই কারণেই জেদি সরকার আজকে ধুলোতেও নেই, ধুলোর চেয়েও নিচু অবস্থা আর সেই সরকার। তৃণমূল থেকে সবাই ছেড়ে পালাচ্ছেন, এরা যদি বিজেপিতে এসে যোগদান দিতে চান তাহলে আপনার পার্টির কি স্ট্যান্ড? এখনো কেউ যোগদান দিতে চায়নি, অতএব কোন স্ট্যান্ডের কোনো ব্যাপার না। আমরা একটা কথা বলে দিই, আমরা নিজ ক্ষমতায়, মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসছি। আমাদেরকে দেখেই, আমাদের কর্মীদের দেখেই মানুষ আশীর্বাদ করেছে। সেই জন্য আগামী দিন বিজেপি কে বড় করার জন্য কোন পার্টির কোন চোরেদের দরকার হবে না। বিজেপির কার্যকর্তারাই যথেষ্ট। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের আশীর্বাদ। যতক্ষণ পর্যন্ত জনকল্যাণে কাজ করব, মানুষের জন্য কাজ করব, বাংলার উন্নতির জন্য কাজ করব, ততক্ষণ পর্যন্ত মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে। অতএব বিজেপির যে কর্মীরা আছে তারাই যদি জনগণের আশীর্বাদ দিয়ে এত বড় পরিবর্তন করাতে পারে, তাহলে বাইরে থেকে আর কোন লোক আছে এনে কি করাবে? ওগুলো তো হেরো পার্টি, নিজেদের পার্টির মুখে চুনকালি মেখেছে। অতএব হারা পার্টির উপর বিশ্বাস করবে না জেতার উপর বিশ্বাস করবে? সেই কারণে বিজেপি এই যে ক্ষমতায় বসলো, আজকের ডেটে লিখে রাখুন, রাহুল সিনহা বলছে 25 বছর এখন পর্যন্ত বিজেপি রম রম করে চলবে, পরেরটা পরে চিন্তা করা যাবে। সামনে কোনো বাধা নেই, উন্নয়ন আর উন্নয়ন ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। আর এই সরকার 20-25 বছর আরামসে চলে যাবে, তারপরেও সরকার থাকবে। উনি বলেছেন, তারপর আমি দেখছি তিনি তার রাজ্য সভাপতিকে চিঠি লিখেছেন যে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে আর কি। সেখানে একটা লাইন আছে যে পদে থাকাকালীন মহিলা সাংসদদের উপর একজন অশিক্ষিত অবৈধ দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না। দেখুন, এগুলো হচ্ছে ওদের দলীয় সমস্যা। অপর পার্টির দলীয় সমস্যার মধ্যে আমাদের ঢোকার কোনো রুচি নেই। অতএব পরিষ্কার বলতে চাই যে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না। আমি খানিকক্ষণ আগে বললাম, পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না, আর ভাইপো থাকবে না।
আদালতের থেকে অবসর টবসর পেলে, আদালতের থেকে অনুমতি পেলে হয় বিদেশে পালাবে, নইলে জেলে যাবে। অতএব ভাইপোও তো থাকবে না, একা পিসি থাকবে, আর কেউ থাকবে না। সেই কারণের জন্য এখন ওদের পার্টির মধ্যে কে ভদ্র কে অভদ্র, আমি নেতা ছিলাম তখন সব ঠিকঠাক চলছিল। আমাকে নেতা থেকে সরিয়ে যেই মাত্র একটা উকিলকে এনে বসিয়ে দিল আমার জায়গায়, সঙ্গে সঙ্গে অভদ্র হয়ে গেল, সব খারাপ হয়ে গেল। অর্থাৎ এই সমস্ত চাওয়া পাওয়ার ঝগড়াতে আমরা কেন যেতে যাব? সময় নষ্ট করার সময় নেই। বাংলার উন্নতি করাতে হবে, মানুষের কল্যাণ করাতে হবে। সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন? লোকসভা নির্বাচনে তিনি কি লড়তে পারবেন? দেখুন, 4 নম্বরে এসে ঠেকেছে ফলতায়, জামানতটাও বাঁচাতে পারেন। অতএব এই পার্টির অবস্থা কোথায় হবে? আমি এখানেও বারবার বলেছি, আপনিও ছিলেন, কয়েকবার আগে বলেছি, সিপিএম এর চেয়েও খারাপ অবস্থা হবে। দেখুন প্রমাণ। তার কারণ বিশ্বাসঘাতকতা, বেইমানি প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে করে এসছে, যার জবাব মানুষ দিয়েছে। এই সরকার তো 26 পর্যন্ত থাকার কথা না। 21 সালেই বাংলার মানুষ বিজেপি সরকার স্থাপন করে দিয়েছে। 21 সালেই এই বিজেপি সরকার হওয়ার কাজ করে দিয়েছিল বাংলার মানুষ। কিন্তু গণনায় কারচুপি করে সেই জনগণের রায়কে লুট করেছে তৃণমূল কংগ্রেস। নইলে আজকে যে সরকারটা বসেছে 5 বছর বাদে, এটা 21 সালেই এই সরকার বসতো। মানুষ এদেরকে পরিত্যাগ করে দিয়েছে। শুধুমাত্র গুন্ডামি আর ভোট চুরি, ভোট লুট করে এখানে থেকেছে। আপনি দেখলেন কিনা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে দৌড়লো, যে গণনা কে করবে? প্রধান বিচারপতি বলছে রাজ্য গণনা করবে, রাজ্যের এমপ্লয়ি গণনা করবে, আর কেন্দ্রের কর্মচারী গণনা করবে। তফাৎটা কি? গণনা হলেই হলো। তফাৎটা এটাই, রাজ্যের আওতায় গণনা হলে ওই রাজ্য সরকারি কর্মচারীর বদলে আইপ্যাকের গলায় ব্যাচ পরিয়ে গণনায় কারচুপি করা যাবে। আর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গণনা করায় সে কারচুপি আর করা যায়নি। এরা যে প্রতি পদে পদে মিথ্যা আর বাংলায় অসন্তোষ, বাংলায় নানা রকম অপপ্রচার সরিয়ে বাংলার মানুষকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আজকে তার প্রমাণ মিলেছে। মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এসআইআর একদম সঠিক পদক্ষেপ। ইলেকশন কমিশন যে এসআইআর করিয়েছে বা দেশের অন্যত্র করাচ্ছে, তা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে আজকের রায় মান্যতা দিয়ে দিয়েছে। অতএব এই এসআইআর কে বন্ধ করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করেছে। কেন? ওই মুসলমান বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য, ভুয়া ভোটার লিস্ট রাখার জন্য। ভোটার লিস্ট শুদ্ধিকরণ হয়ে গেছে, মানুষের থেকে ভয় মুক্ত হয়ে গেছে, গণনা সঠিক হয়েছে, তৃণমূল সরকার বিদায় নিয়েছে। দাদা, কালকে হাকিমপুরে একজন বলেছে যে কেরালায় 10 বছর ধরে আছেন, তিনি একজন বাংলাদেশী। এইভাবে গোটা দেশে কত বাংলাদেশী ছড়িয়ে আছে এবং তাদের কিভাবে, মানে প্রতিটা রাজ্যে এসআইআর করতে করতে বাংলাদেশীদের কিভাবে খুঁজে বার করা হবে? দেখুন, অন্য রাজ্যে তো সহজ আছে, এই রাজ্যে এর ভাষাও বাংলা, ওর ভাষাও বাংলা। টানে টানে একটু হয়তো তফাৎ হতে পারে, কিন্তু ভাষা তো বাংলা, যে কারণে আইডেন্টিফাই করাটা একটু সময় সাপেক্ষ। অসম্ভব নয়, সময় সাপেক্ষ। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আইডেন্টিফাই করা তো সবচেয়ে সহজ। কে বাংলায় কথা বলছে আর কে বাংলা যুক্ত হিন্দিতে কথা বলছে, সহজেই বোঝা যায়। আর তারপরেই তাদের চেস করলেই বেরিয়ে আসবে
তারা বাংলা মানে পশ্চিম বাংলা না বাংলাদেশি বাংলা পরিষ্কার জানা যাবে, এমন কোনো চিন্তার কোনো কারণ নেই। বিজেপির কাছে কোনো অসাধ্য কিছু নেই, যা বিজেপি চিন্তা করেছে তাই করে ছেড়েছে। অতএব বিজেপি অসাধ্য সাধনে মাস্টারপিস। এই সরকারটা যে চলছে শুধু আমরা চালাচ্ছি না, স্বয়ং প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো নজরদারি এই সরকারের উপর আছে, এই সরকারের কর্মকাণ্ডের উপর আছে। অতএব তাদেরও আশীর্বাদ সরকারের সঙ্গে আছে। চিন্তার কোনো কারণ নেই। যেখানেই অপরাধী থাকবে সেখান থেকেই খুঁজে বের করে আনার কাজ আমরা করব, যেটা দিলীপ মণ্ডলের ক্ষেত্রে করলাম, এখানেও তাই করব। আমরা একটা বিষয় একটু জানতে চাইবো, যেখানে আপনাদের পার্টির প্রশান্ত বর্মন তিনি ড্রাঙ্ক অবস্থা অ্যাক্সিডেন্ট করলেন, ধরা পড়লেন, জামিন পেলেন, খুনের মামলা চলছে, সেখানে তাকে ট্যাগ করা হলো না, পুলিশ তরফে করা হলো না। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রাক্তন বিডিও প্রশান্ত বাবুর বিরুদ্ধে অনেকগুলো আগে অভিযোগ ছিল। এখানে যে মানুষকে ধাক্কা দেওয়ার এবং তাকে চাপা দেওয়ার অভিযোগ আছে, পুলিশ কেন করলো না এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এবং নিশ্চিত জেনে রাখুন, যারা এই প্রশান্ত বাবুর সাথে যুক্ত আছে তারা পুলিশ হোক, সরকারি ক্ষেত্রে হোক, যে পদে হোক, কোনোভাবেই তাদেরকে রেয়াত করা হবে না। অনিক দত্ত, রাহুল দা, অনিক দত্ত বলছি অনিক দত্ত নিয়ে একটা कस्बा वाले क्षेत्र में देखा गया है, बेलिया घाटे और तुलसिया में कई घरों पर बुलडोजर चल रहे हैं। अभी आसियाना अपार्टमेंट को नोटिस मिला है जहां पर 2000 के करीब लोग रहते हैं। उन लोगों को कहना है, महिलाओं का कहना है कि हमारा क्या दोष, वहां के जो काउंसलर हैं या जावेद खान को दोषी बताकर उन पर कार्रवाई किया जाए, घरों को ना तोड़ा जाए। तो इसको क्या कहें? देखिए, पहला तो जो गैर कानूनी है उसको तो पहले तोड़ना चाहिए, उसको मुक्त करना चाहिए, और उसके बाद जो लोग इस कार्य में शामिल है उनको ढूंढ ढूंढ के चुन चुन के उनके खिलाफ मामला दर्ज होना चाहिए। कानून उनको भी उचित शिक्षा देना चाहिए। इसीलिए ऐसा नहीं हो सकता जे उन्होंने किसी ने पैसा खा लिया तो उसका पीछे दौड़ो और जो गैर कानूनी काम हुआ वो रह जाए। ये कैसे हो सकता है? ये कैसे हो सकता है? तो इसीलिए आज घुसपैठी लोगों को जो घुसा है उसके पीछे दौड़ो, इनके पीछे मत दौड़ो। एक कहा का कहानी है भाई, जहां पर इलीगल है उसको पहले लीगलाइज करो, और जो इलीगल काम करने के लिए जिम्मेदार है उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई करो। यही है नीति। दादा, ममता बनर्जी ने कहा है कि उनके लोगों को गिरफ्तार किया जा रहा है। ममता बनर्जी ने कहा है कि उनके लोगों को अवैध तरीके से गिरफ्तार किया जा रहा है, गलत तरीके से। और उन्होंने एक कमेटी बनाई है जिसमें उन्होंने मतलब लोगों को अपने साथ में लेकर चलने की बात कही, और उन्होंने कहा कि कोर्ट भी जाएंगे, जब लगातार वो 2 बार कोर्ट जा चुकी है पहले भी। क्या है? ममता बनर्जी का भाग्य अभी भी सुप्रसन्न है, जो गिरफ्तार वो नहीं हुए, गिरफ्तार उनका भतीजे नहीं हुए। दूसरा सरकार होता, पहला दिन ही अभिषेक बनर्जी को गिरफ्तार कर लेते, हिरासत में ले लेते, और ममता बनर्जी को भी हिरासत में लेने का कारण कम नहीं है। लेकिन हम लोग ऐसा जल्दबाजी नहीं करना चाहिए, करेंगे भी नहीं। इसीलिए ममता बनर्जी जो बयान दे रहा है, उनका कौन लोगों को गिरफ्तार हुआ, अरे जो चोर है उसका गिरफ्तारी होगा नहीं, जो लोगों का ऊपर हमला किया, दंगा किया, उसको गिरफ्तार नहीं होगा। 21 साल में 4 मई का 2 मई का बाद क्या किए थे आप लोग? उस समय तो पीछे से कराया ममता बनर्जी और अभिषेक बनर्जी। जितना बीजेपी कार्यकर्ता के ऊपर हमला हुआ, मैं दावा का साथ कहना चाहता हूं, ममता बनर्जी और अभिषेक बनर्जी का निर्देश छोड़ के ये हो ही नहीं सकता। कारण ममता बनर्जी का उस समय बयान देखिए, इस समय तो हमारा राज्य नहीं है,
इलेक्शन कमीशन का है, ऐसा इंगित दे दिया था पार्टी का गुंडा लोगों को, मारो बीजेपी को। और इस बार 4 तारीख का घोषणा ममता बनर्जी खुद किए। 4 तारीख के बाद देखेंगे सनातनी कैसे रह सकता, कौन सनातनी है उसको सबक सिखाएंगे। ममता बनर्जी का डायलॉग है, और अभिषेक बनर्जी का डायलॉग तो बोलने का योग्य नहीं। उन्होंने तो शोले का गब्बर सिंह का माफिक गाड़ी का छत्र पर खड़ा होके चुन चुन के मारेंगे, वही डायलॉग को याद दिलाया। अरे हम लोग चुन चुन के हम लोग अभी मार सकते थे, लेकिन तृणमूल कांग्रेस का कार्यकर्ता का ऊपर जो हमला जनता ने शुरू किए थे, हम लोग उसमें रोक लगाया, बार बार बयान दिया, पुलिस को बोला गिरफ्तार करिए जो भी हो। अपना बीजेपी का कार्यकर्ता बीजेपी सरकार आने के बाद गिरफ्तार हुआ। ये कम दुखद बात नहीं है। बोलना आसान है, करना सबसे कठिन है, उतना आसान नहीं है। हमारा कार्यकर्ता हमारा सरकार में गिरफ्तारी हुआ। अपराध क्या? जो तृणमूल का नेता उसका घर जलाया था, उसको भिखारी बनाया था, उसका ऊपर हमला बोले। स्वाभाविक नहीं? ये तो स्वाभाविक है। फिर भी हम लोग इसको सहन नहीं किया। कारण हमारा अग्राधिकार सबसे ज्यादा बंगाल का तरक्की पर। हमारा प्रिय प्रधानमंत्री जी ने जो आश्वासन देके गया, पश्चिम बांग्ला को सोनार बांग्ला बनाएंगे, वही आश्वासन को वास्तवित करना हम लोगों का काम है। इसीलिए हमारा कार्यकर्ता जो क्षोभ से, दुख से जो तृणमूल के ऊपर हमला बोलने का कोशिश किया, उनको भी हम लोगों ने गिरफ्तार कराया। ये बहुत दुखद का बात है, लेकिन फिर भी हम लोगों ने किया, करेंगे। कारण हम लोग जनतंत्र को प्रतिष्ठा करने आए, जनतंत्र को गला घोटने नहीं आए। सीपीएम और तृणमूल कांग्रेस ने जनतंत्र को बंगाल से उखाड़ के फेंक दिए थे। हम लोग आके जनतंत्र का पौधा को फिर से इस जमीन में प्रतिष्ठा किया, और इस जनतंत्र को पश्चिम बंगाल में फलने फूलने के लिए पूरा ताकत, पूरा निष्ठा, शक्ति हम लोग देंगे, इसमें कोई संदेह नहीं है। बस বাদুড়িয়াতে बस। और বস্তা বস্তা টাকা